This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। নমস্কার, ঠিক রাত 8টায় শনি সন্ধে আপনার সামনে ঠোঁট কাটা আপনার কথা বলতে। আর শনিবার আপনি জানেন স্পেশাল কিছু থাকে। আজ সেরকমই শুরু করব একজনের কথা দিয়ে। তাকে আপনারা অনেকেই বেশ পছন্দ করেন, আবার অনেকেই একেবারেই পছন্দ করেন না। বিরাট কোনো কেউকেটা নন, তৃণমূল কংগ্রেসেরই এক নেতা, তরুণ নেতা, নাম দেবাংশু ভট্টাচার্য। কেন তাকে দিয়ে শুরু করছি তার একটা পোস্ট দেখলেই বুঝতে পারবেন, যে পোস্টটা খুব ব্যাখ্যামূলক। মানে একটা ছড়া লিখেছেন দেবাংশু সোশ্যাল মিডিয়া সেলের দায়িত্বে। গত লোকসভা ভোটে তমলুকে লড়ে হেরে গেলেন দলনেত্রীর সাব্বাস পেয়েছিলেন, তারপরও বেশ মিষ্টি দেখতে সোশ্যাল মিডিয়াতেও একটা মিষ্টি ছড়া লিখেছেন। হাসছে ওরা, ঠাট্টা করে বলছে দেখো বড়োর সাথে ছোট্টরা সব করবে লড়াই, পিঁপড়ে ভেবে ভাবছো যাদের ভীষণ ছোট, অত বড় আরশোলাকে বইছে ওরাই। এটাই দেবাংশুর মিষ্টি ছড়া। কিন্তু 27 বছরের রাজনীতিবিদ হঠাৎ এই পোস্টটা করলেন কেন? মাথা মুন্ডু বোঝা যাচ্ছে কিছু? বড়োর সাথে ছোট্টরা সব করবে লড়াই, পিঁপড়ে ভেবে ভাবছো যাদের ভীষণ ছোট, অত বড় আরশোলাকে বইছে ওরাই। এসব কথার মধ্যে কোনো ইঙ্গিত আছে নাকি? দলের মধ্যে গোষ্ঠী বিন্যাস বোঝেন তো, মমতা দি আর দিদি আর খোকা বাবুর লড়াই, এতে বলার কিছু নাই। অধীর চৌধুরী আর তাপস রায়, দুই প্রবীণ রাজনীতিবিদ। রাজ্য রাজনীতির গলি ঘুঁজি তারা চেনেন হাতের তালুর মতো। দীর্ঘ সময় তৃণমূলের সঙ্গে থাকা তাপস রায় দল ছেড়েছেন লোকসভা ভোটের খানিক দিন আগে। লোকসভা ভোটের আগে দল ছেড়েছেন তাপস রায়। আর লোকসভা ভোটের আগে লেখা ছড়া এখন আবার পোস্ট করেছেন দেবাংশু। এই দেখুন রহস্যময় ছড়ার নিচে লাইন, দেখাবো একটু পরে। লোকসভা ভোটের আগে লেখা। কেন দেখাতে হচ্ছে, কেন লিখতে হচ্ছে দেবাংশুকে? লোকসভা ভোটের আগে কলকাতা জুড়ে অভিষেকের ছবি দিয়ে গেম চেঞ্জার দাদা হোর্ডিং ফেলেছিলেন তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সহ সভাপতি মণিশঙ্কর মণ্ডল। গতকাল মণিশঙ্কর দলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতি প্রীতম হালদারকে বহিষ্কার করেছে তৃণমূল। খোলাখুলি তারা অভিষেকপন্থী, তাদের বিরুদ্ধে উপদলীয় কাজের অভিযোগ। আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। দিদি এখন খোকাবাবুর ডানা ছাড়ছে, যেখানে ক্লিপ অফ দ্য উইংস। খোকাবাবুর ডানা ছাড়ছে, খোকাবাবুকে সিধা রাস্তায় নিয়ে এসে 2-4 চর মেরে আবার বলে ঠিক করে চল, এই তো গল্প। এগুলো যেগুলো হচ্ছে যে লোক দেখানো, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তাদের বিরুদ্ধে দলের ক্ষমতাও নেই, দল নিতেই পারবে না। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, মানে সেই বজ্র আটনি ফসকা গেরো, এ তোর বজ্রারম্যে লঘুক্রিয়া। তার জন্য খোকাবাবুর হয়ে যারা চামচাগিরি করছে তাদেরকে বলবো, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখো চামচাগিরি শেখো, সৌগত রায়কে দেখো তেলবাজি শেখো। দিদির বিরুদ্ধে কখনো কখনো ফুটুর ফাটুর করে সব চুপ হয়ে গেছে। আর এগুলো আমার মনে এখনো নাদান, হয়তো আবেগের চোটেও খোকাবাবুর নাম করে দিচ্ছে। ভাবছে আজকে যদি খোকাবাবুর নাম করি, পরে যখন খোকাবাবু ক্ষমতা আসবে তখন আমাদের মালামাল হয়ে যাবে। কিন্তু দিদি থাকতে খোকাবাবুকে এত তাড়াতাড়ি মালামাল হওয়ার সুযোগ দেবে বলে আমার মনে হয় না। অভিষেকপন্থী মণিশঙ্করের টার্গেট মুখর মুখপাত্র কুণাল ঘোষ, মূল টার্গেট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দুজনেই তো দলে অভিষেকের কাছের বলেই পরিচিত। হিসেব নিকেশ কি তাহলে সব ওলটপালট হচ্ছে? মণিশঙ্করের অভিযোগ সম্পর্কে জিজ্ঞেস করতেই শিক্ষামন্ত্রী ছুঁচো, ইঁদুর, ভাম বেড়ালের কথা টেনে আনলেন। মন্ত্রী বীরবা হাঁসদাকে জিজ্ঞেস করুন, কলকাতা শহরে যদি মানে কেন
মানে ছুঁচো ইঁদুর বা ভম্বের এখানে বেড়ে যাচ্ছে, আমি কি কথা বলবো? আমি এত বনমন্ত্রী বলতে পারবেন। বলছেন যে সব বামপন্থী লোকেরা বসছেন, আপনারা তাদেরকে এসবই হয়তো পুতুল নাচের ইতিকথা। কে যে নাচছে, কে নাচাচ্ছে, দেবা ন জানন্তি। অভিষেকের হয়ে গলা ফাটানোতেই বহিষ্কার বলছেন তৃণমূলের শিক্ষক নেতারা। আর তো না পেয়ে প্রমোটারের মাথা ফাটিয়ে দিয়ে ফেরার বিধাননগরের কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর টিকির খোঁজই নেই এখনো। পুলিশও অ্যারেস্ট করবে কি? তাদেরও ক্ষমতা আছে নাকি? তারাও তো এই নেক্সাসের সঙ্গে, এই র্যাকেটের সঙ্গে যুক্ত পুলিশের একটা শ্রেণী, বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ। কাউন্সিলরের ব্যাপারে তো তদন্ত চলছে, অনেকে বলছে যে উনি ছিলেন না, কিন্তু গ্রেপ্তার তো হয়েছে দুজন। পুলিশ তদন্ত করছে, দোষী হলে নিশ্চয়ই শাস্তি হবে। এমপি বলছেন সমরেশ ঘটনাস্থলে ছিলেন না, দরাজ সার্টিফিকেট। এমপি বলছেন গ্রেফতার হয়েছে দুজন। হ্যাঁ হয়েছে, কিন্তু এফআইআর এ নাম আছে 10 জনের। আমার স্বামীকে যে মারলো, যে লোক পাঠালো, তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। এটা নিয়ে খুবই এখনও আতঙ্কিত আছি। মোটে 2 জন অ্যারেস্ট হয়েছে সেই প্রথম দিন, এখনও পর্যন্ত একজনকেও অ্যারেস্ট করা গেল না। পুলিশের পক্ষে সম্ভবই না যে একজনকেও আর অ্যারেস্ট করতে পারছে। এটা নিয়ে খুব ভাবাচ্ছে, খুব আতঙ্কিত। খুঁজছে তো পুলিশ খুঁজছে, তদন্তে তিনি মানে কি তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে। এখন সেটা অভিযোগটা সত্য না অভিযোগটা সত্য না সেগুলো তো পুলিশ তদন্ত করছে। অনেকে বলছে যে উনি ছিলেন না। সংশ্লিষ্ট ব্যক্তি যদি একটু গা ঢাকা দেওয়ার চেষ্টা করে থাকেন, পুলিশও ট্র্যাক করছে, একটু সময় দিন, আস্থা রাখুন। পুলিশ এরকম অনেক খুঁজে বার করেছে, ধরেছে, পুলিশ নিশ্চিতভাবে ধরার চেষ্টা করছে। আক্রান্ত প্রমোটারের স্ত্রীর গলায় আতঙ্ক, আর মুখপাত্রের কথায় বাক্য। পুলিশ খুঁজছে তো, ঠিক যে কথাটা পুলিশও বলছে। পুলিশ বলছে আমরা তো ছুটছি এদিক ওদিক সেদিক, চিলাপাতার জঙ্গল থেকে দীঘা। আর মুখপাত্রের মুখের কথায় ছিঁড়ে ভিজছে না। আক্রান্ত প্রমোটারের মন ঘিরে শুধু ভয়। এত বড় প্রভাবশালী সমরেশ চক্রবর্তী 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, যে এখনো পর্যন্ত পুলিশ তার টিকি খুঁজে পেল না। কোন ছাত্র নেতা 2.5 লক্ষ টাকা নিয়েছে তার কোনো এভিডেন্স নেই, সে সাসপেন্ড হয়ে গেল, অ্যারেস্ট হয়ে গেল। আর এর ভিতর এই সমরেশ চক্রবর্তীর পুরো এভিডেন্স দিচ্ছি, অডিও দিচ্ছি, ভিডিও দিচ্ছি, তা সত্ত্বেও এ অ্যারেস্ট হচ্ছে না। এটা তো একটা ভাবার বিষয় বা আতঙ্কিত, এটা চিন্তিত। পুলিশও প্রচুর চাপে আছে, কোনো কেউ না কেউ মাথায় বড় কিছু আছে, তার জন্য কেউ অ্যারেস্ট হচ্ছে না। মার খাওয়া প্রমোটার বলছেন পুলিশের ওপর তলার চাপ আছে। শুনলেন তো, তিনি বললেন একজন 2.5 লাখ টাকা নেওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করেছে, দল সাসপেন্ডও করে দিয়েছে। তার ছবিটা দেখুন। মার খাওয়া প্রমোটার বলছেন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক তরুণ তিওয়ারির কথা। গতকালই তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে, পুলিশ গ্রেফতারও করেছে। একটা বড়বাজার থানায় কেস চলছিল, 41 পেপারের দরকার ছিল। তরুণ তিওয়ারির কাছে গেছি, তো তরুণ তিওয়ারি বলছে আমাকে ফটো দেখিয়েছে কি অভিষেক ব্যানার্জির সঙ্গে আমার কন্ট্যাক্ট আছে, ডাইরেক্ট 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা চেয়েছিল, 2.5 লাখ টাকা ক্যাশ দিয়েছি। আবার সেই অভিষেক। তরুণ তিওয়ারি দাবি করেছিল তার সঙ্গে অভিষেকের সরাসরি যোগ। গ্রেফতার হওয়ার খানিকক্ষণ আগেই তরুণকে সাসপেন্ড করা হয়। আজ তরুণের বাবা ঝোলা খুললেন। এসব মিথ্যা অভিযোগ আর এসব সাজানো অভিযোগ আছে। আমাদের পার্টির মধ্যেই একটা গোষ্ঠী আছে যারা এরকম কাজ করে মানে তরুণ তিওয়ারিকে বদনাম করার চেষ্টা। তরুণ তিওয়ারির উপরে অভিযোগ লাগিয়ে যারা অবির খেলছে, ও পার্টিকে তো নষ্ট করছে, পার্টিকে তো মানে শেষ করছে। একেবারেই ওই দলের মধ্যে গোষ্ঠী বিন্যাস, যার বিরুদ্ধে বা যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তাদের বিরুদ্ধে তো দল যেভাবে পাশে দাঁড়ায়, শৃঙ্খলা ভঙ্গকারীরাই শৃঙ্খলা রক্ষার দায়িত্বে। বেছে বেছে সাজা, দলের ঘরের অঙ্ক মেনে সাজা, বলছেন দীর্ঘ সময়ে তৃণমূলের ঘর করা বিজেপি নেতা তাপস রায়। একই কথা শোনা যাচ্ছে কুলটির বিরোধী নেতাদের গলাতেও। এখনো পর্যন্ত আপনারা দেখুন, তৃণমূল কিন্তু কোনো এগেনস্ট ওর বিরুদ্ধে কোনো কিছু অ্যাকশন নেয়নি। ওনার নামে টাকা চুরি কমপ্লেন আছে,
উনি লোকের টাকা খেয়ে ফেলেছেন, উনি রেশন দুর্নীতি করে নিয়েছেন, আজকে এবার ব্যাংকেরও টাকাও দুর্নীতি করেছেন। এরকম ঘটনা তৃণমূলের কাউন্সিলররা করবে না তো কি আম আদমি করবে? ওতে যে ইনকামের ব্যবস্থা, সেই ইনকামের পদ্ধতিগুলো এগুলোই। আমি শুনেছি ওনার নাকি ডিলারশিপ ছিল, রেশনের ডিলারশিপ ছিল। তো সেই ডিলারশিপ তৃণমূলেরই লোকজন, মানে তৃণমূল সরকারি অন্য কাউকে দিয়েছে তার দুর্নীতির জন্য। তো তৃণমূল তো মেনে নিচ্ছে যে উনি দুর্নীতিবাজ, কেন সাসপেন্ড করছে না জানি না আমি। দল তো এগুলোকে সমর্থন করে না, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। সে লোন শোধ করতে পারেনি এবং তার বাড়ি চলে গেছে। আসানসোল পুরসভার 63 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেলিম আখতার আনসারি আলোচনার কেন্দ্রে কুলটির ওই কাউন্সিলরই। ফের বিতর্কে জড়ালো তৃণমূল কাউন্সিলর। কুলটির তৃণমূল কাউন্সিলর সেলিম আখতার আনসারির বাড়ি সিল করলো একটি ঋণ প্রদানকারী সংস্থা। আমাদের কাছ থেকে লোন নিয়েছিল 2018 সালে 19 লাখ টাকা। তা আমরা অনেকে আজ 2 বছর হয়ে গেল আমাদের কাছে কোনো উনি ইএমআই দেননি। তারপর সারফেসি অ্যাক্টে এনার বাড়িটা আমরা পজিশন নেবার জন্য আজকে এসছি। রেসপেক্টেড সিজিএম স্যারের অর্ডারে আমরা আজকে এই এটা ফিজিক্যাল পজিশন নেব। আমার দাদা লোন নিয়েছে, আজকে আমাকে ব্যাংক বললো 29 লাখ টাকা লোন আছে না কি আছে স্যার। বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে শোধ করছিলেন না, শেষ পর্যন্ত আদালতের নির্দেশে পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে কুলটি পাতিয়ানা মহল্লায় 63 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলরের বাড়ি সিল করে দিল হোম ফিনান্স কোম্পানি। বিধাননগরের কাউন্সিলরের মতো কুলটির কাউন্সিলরও ফেরার। রেশন দুর্নীতি মামলাতেও নাম জড়িয়েছিল এই সেলিম আখতার আনসারির বিরুদ্ধে। সেলিম আখতার আনসারি নিজে একজন রেশন ডিলার, কিন্তু দিনের পর দিন তিনি ফেরার ছিলেন এবং রেশন পাচ্ছিলেন না এলাকার বাসিন্দারা। যে তৃণমূলের কাউন্সিলরদের এই ধরনের ঘটনা নতুন নয়, প্রত্যেক কাউন্সিলরের একই গল্প হয়ে আছে। তো এদের 26টা কাউন্সিলর আছে, আমরা 26টা যদি খোদাই করা হয় তো কিছু না কিছু পাওয়াই যাবে এদের এগেনস্টে। তার মধ্যে একটা হচ্ছে যেটা এখন উঠে এসছে, সেটা হচ্ছে সেলিম আখতার। আবার উনি এত বড় প্রভাবশালী, লোন নিয়েছেন, বিভিন্ন রকম কর্মকাণ্ডের সাথে যুক্ত, দুর্নীতির সাথে যুক্ত। এবার লোন নেওয়ার পর সেই লোন শোধও উনি করছেন না। উনি ওনার প্রভাব খাটিয়েছেন, উনি কাউন্সিলর হবার যে ক্ষমতাটা দেখিয়েছেন, 4 বছর ধরে টাকা দেননি, লাস্টে আজকে মানে পলায়ন করেছে কুলটি এলাকা ছেড়ে। তো প্রভাবশালী হলে তো আপনি আপনার কথা মতো ফেরার হতেন না। লোন না দিয়েও বুক চিতিয়ে থাকতে পারতেন, লোন না দিয়েও তিনি ঘুরে বেড়াতে পারতেন। তার মানে কোথাও তিনি আর তার বাড়ি দখল হতো না। যে কাউন্সিলরের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অথচ দেখুন 2 শিক্ষক নেতাকে দল থেকে বের করে দেওয়া হলো, বিরোধীরা বলবে না। আর ওদিকে আমডাঙ্গা রাধাটা পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী তৃণমূল নেতা আবুল নাসারের ঝুলন্ত দেহ পাওয়া গেল মন্দারমণিতে। দলের কোনো ব্যাপার নেই, এটা রাজনৈতিক কোনো ব্যাপার নেই। কোন তৃণমূল নেতার অস্বাভাবিক মৃত্যু হলে অন্যরা ব্যস্ত হয়ে পড়েন কে কত তাড়াতাড়ি বলবেন। এর সঙ্গে দলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো সম্পর্ক নেই। ঘটনাটা ঘটেছে মন্দারমণিতে। মন্দারমণি টুরিস্ট ডেস্টিনেশন, সমুদ্রের পারে সার দিয়ে বিলাসবহুল রিসর্ট, তারই একটির ঘর থেকে উদ্ধার হয়েছে তৃণমূল নেতা আবুল নাসারের ঝুলন্ত দেহ। যেটা ঘটেছে সেটা আমরা সব থানায় অলরেডি সব জানিয়ে দিয়েছি, এবার যা জানার আপনারা থানা থেকে জেনে নেবেন। দীঘায় বেড়াতে গেছিল, দীঘা তো একটা পর্যটন কেন্দ্র, এখানে বেড়াতেই যাই, স্বাভাবিক বেড়াতেই গেছে। আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান যাই বলুন, এলাকার আরেক তৃণমূল নেতা ফজলুর রহমান বলছেন বাড়িতে না জানিয়ে গিয়েছিলেন নাসার। ওই বিজনেসের সূত্রে বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন। বাড়ি থেকে বলে এসেছিলেন যে কোথাও পেমেন্ট নিতে যাচ্ছি বলে এখানে এসেছি। নাসারের সঙ্গে এক মহিলাও ছিলেন, তার সঙ্গে নাসারের নাকি বহু বছরের সম্পর্ক। প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করায় মাঝে মধ্যে অশান্তি হতো দুজনের। অস্বাভাবিক মৃত্যুর পিছনে কি এই টানা পড়েন নাকি ব্যবসার ঝামেলা? ওনার সঙ্গে একটা মহিলাও আছে যার বাড়ি সম্ভবত ব্যারাকপুরে। এই মহিলাও নিয়ে বলছেন যে মরে যাওয়ার পরে ওনার ভাইকে ডাকা হয়েছে আর কি। তার মানে এই মহিলা কি ওনার সঙ্গে ছিলেন বলে মনে হচ্ছে আপনাদের? ঘটনাস্থলে ছিল, মানে ওই রুমের মধ্যেই, ওই রুমের ভিতরেই ছিল। আমরা যে সূত্র পাচ্ছি ওনার একটা ল্যান্ড প্রপার্টি নিয়ে সমস্যা ছিল, সেই সমস্যার 2 পার্টনার ছিল। 2টো পার্টনারের ভিতরে একজন পার্টনার আছে
তার ভাগ্নি হচ্ছে এই মহিলা। এটা বিজনেস পারপাস কোনো একটা কোইন্সিডেন্ট হবে, দলীয় কোনো ম্যাটারের ভিতরে থাকবে বলে মনে হয় না। সবই তাহলে পুতুল নাচের রীতিকথা। তৃণমূলের মধ্যে কত গোষ্ঠী বলুন তো? আচ্ছা, ওই দেবাংশুর ছড়া ধরেই প্রশ্নটা করতে ইচ্ছে করছে। এই গোষ্ঠীগুলোর মধ্যে পিঁপড়ে কে, আরশোলা কে? আসুন দেবাংশু ছড়াটা এবার দেখাই আপনাদের। কি মিষ্টি ছড়া লিখেছে দেবাংশু। হাসছে ওরা, ঠাট্টা করে বলছে, দেখো বড়র সাথে ছোট্টরা সব করবে লড়াই। পিঁপড়ে ভেবে ভাবছো যাদের ভীষণ ছোট, অত বড় আরশোলাকে বইছে ওড়াই। মানে দলে ছোট কাদের ভাবা হচ্ছে বলুন তো? ছোটরা লড়াই বড়র সঙ্গে করছে। বড়কে, আরশোলাকে আর পিঁপড়ে কে? এই প্রশ্নে এখন বঙ্গ রাজনীতি ঘুরপাক খাচ্ছে। আর দেবাংশু টাইমিংটা অসাধারণ। রাজনীতিতে টাইমিংই তো আসল। দেবাংশু এই টাইমিংটাই দেখালেন, লিখে দিলেন নিচে লোকসভা ভোটের আগে লেখা। ওই দেখুন, লোকসভা ভোটের আগে লেখা। এটা লেখার দরকার হলো কেন? একটা ছড়া লিখেছেন, সব ছড়ায় কি কে কখন লিখেছেন তা মেনশন করতে হয়? দেবাংশু করেছেন, কারণ এই টাইমিংটা তিনি বোঝাতে চেয়েছেন। আপনি বিলক্ষণ বুঝে গেছেন পিঁপড়ে কে আর আরশোলাই বা কে। তবে এই পিঁপড়ে আর আরশোলা, এই যে দুই গোষ্ঠী, তার অনুগামীরা নিজেরা লড়াই করে মরছে। তার বেলা এদিকে আমাদের নজর থাকবে। তবে কাকুর দিকে চোখ না ফেরালে আজ কোনো খবরই সম্পূর্ণ নয়। কাকু মানে দুর্নীতি। বাংলার আকাশে রামধনুর মতো দুর্নীতির কত রং, এক এক জনের এক এক কীর্তিকাণ্ড। কালীঘাটের কাকুর কীর্তি, তিনি এখন ইউনিভার্সালি কাকু। আপনার কাকু, আমার কাকু, ছোটর কাকু, বড়র কাকু, সবার কাকু। সুজয় কৃষ্ণ ভদ্র নামটা মাঝে মধ্যে আসে সামনে। সিবিআই মেরে কেটে তাকে 4 দিন হেফাজতে রেখেছিল। তার মধ্যেই যেটা শেষ, তদন্ত কমপ্লিট না। কিন্তু তাকে আর হেফাজতে রাখার সাহসই দেখায়নি এজেন্সি। কেন? কি করছিলেন কাকু? কাকু খাওয়া দাওয়া বন্ধ করে অনশনে বসে গিয়েছিলেন। তিনি চেষ্টা করছিলেন একটা মেডিকেল এমার্জেন্সি তৈরি করতে, যাতে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি বলে তাকে ছেড়ে দেয় সিবিআই। খাবার যেন তার শত্রু হয়েছিল, মুখে কিচ্ছু তুলছিলেন না, এমনকি ওষুধও নয়। সিবিআই আদালতে বলল সব প্ল্যান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর সোজাসাপটা বক্তব্য, মেডিকেল এমার্জেন্সি তৈরির চেষ্টা করছেন কালীঘাটের কাকু। উদ্দেশ্য পরিষ্কার, মুক্তি চাই। এদিন কি বললেন সিবিআই এর আইনজীবী? আর একটু স্পষ্ট করে বলি তাহলে, কি বলেছেন এবার আপনাদের দেখাবো। কাকুর কিস্সাই বটে। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। আদালতকে এই ইনফরমেশন দিলেন আইনজীবী সিবিআই এর। তিনি রাজনৈতিক ব্যক্তি এবং জানেন অনশন করলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। মানে রাজনীতিকরা অনশন করলে সমস্যার সমাধান হয়ে যায়? সিবিআই এর আইনজীবী কিসের ইঙ্গিত করলেন আদালতে? অনশন কে করেছিলেন? কাকু, যে দলের সঙ্গে কাছাকাছি সম্পর্ক রাখেন, যে দলের হয়ে ভোটে লড়েছিলেন একবার। এভাবে অনশন করে মেডিকেল এমার্জেন্সি তৈরির চেষ্টা করছেন, মানে এটা উদ্দেশ্য প্রণোদিত অনশন, উদ্দেশ্য নিয়ে অনশন। সুবিধা নিতেই এসব করছেন সুজয় কৃষ্ণ ভদ্র, বলেছেন সিবিআই এর আইনজীবী। উনি তদন্তকেও বিভ্রান্ত করার চেষ্টা করছেন, আইনজীবী বলছেন। অভিযুক্তদের বিষয়ে কোনো তথ্য দিচ্ছেন না এবং অনেক কিছু জানেন সুজয় কৃষ্ণ, কিন্তু কিছু বলছেন না। সূত্র মারফত যেটুকু আমরা জেনেছি, যখনই কঠিন প্রশ্ন সিবিআই করেছে, কাকু নাকি তখনই শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করেছেন। বলেছেন মাথা কাজ করছে না, আর কিছু মনে পড়ছে না। সে কথাই আদালতকে জানিয়েছে সিবিআই এর আইনজীবী। তাহলে কাকুর ব্যাপারটা বুঝতে পারছেন তো? তিনি মেডিকেল এমার্জেন্সি তৈরি করতে চেয়েছিলেন সিবিআই এর থেকে দূরে পালাতে পারলেন? কালীঘাটের কাকুর কাছে তথ্য অনেক, একদিকে সিবিআই, কিন্তু তাকে হেফাজতে চাওয়া হলো না। সাধারণত হেফাজতে নিয়ে জেরা করাই প্রক্রিয়া। এক্ষেত্রে গোয়েন্দারা আর চাননি কাকুকে। তারা সোজা বলেছেন আমাদের আর প্রয়োজন নেই। তাই কাকুর এবার জেল হাজত হলো 14 দিনের।
সুজয়কৃষ্ণ ভদ্র কার্যত অনশন করছেন, কোনো খাবার মুখে তুলছেন না, এমনকি চিকিৎসকদের যে সমস্ত ওষুধ তাকে দেওয়া রয়েছে সে সমস্ত ওষুধও তিনি মুখে তুলছেন না। তার জেরে তার সুগার বাড়ছে এবং এর জেরে মেডিকেল এমার্জেন্সি তৈরি হতে পারে বা তিনি তৈরি করার চেষ্টা করছেন এবং এই মেডিকেল এমার্জেন্সি তৈরির মাধ্যমে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন সুজয়কৃষ্ণ ভদ্র। তাই তাকে সিবিআই হেফাজতে রেখে দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে, সেই কারণেই সিবিআই তাকে নিজেদের হেফাজতে রাখছে না। কালীঘাটের ভদ্র কাকু লোকটি বড় জালি, ভাইপো তাহার অন্নদাতা, সহায় পিসি জালি। ও গালমন্দ না করলে তো আমার কেন একটা ফাঁকা ফাঁকা লাগে। বড়ি শুনি হ্যাঁ জিন্দেগি এ জিন্দেগি, মুখ দিয়ে মধু ঝরছে। ভাই কর্মচারী, তোমার যদি 20টা সম্পত্তি হয় আর তোমার যদি 3টে কোম্পানি হয়, তোমার যদি কোটি কোটি টাকা থেকে থাকে, কর্মচারীর মুনিবের কি হচ্ছে? এই সাক্ষী কতটা মুখ খুলবে তার উপর কিন্তু সিবিআইকে নির্ভর করতে হবে। আর কেউ নির্ভর করুক বা না করুক, বাংলায় দুর্নীতি বিতর্ক এদের ওপর নির্ভর করেই চলছে। কাকু কম যান না। ইডির মামলায় হাইকোর্টে জামিন মঞ্জুরের পরই সিনে এন্ট্রি সিবিআই এর। তাকে হেফাজতে নিতে কত কসরত, কিন্তু 4 দিনেই তিনি ফের জেলে। জামিন চাননি এমন নয়, না খেয়েও জেল এড়াতে চেয়েছিলেন। তিনি অসুস্থ, তিনি একলা মানুষ, তার দীর্ঘদিন ধরে একাধিক শারীরিক অসুস্থতায় ভুগেছেন, তার স্ত্রী মারা গিয়েছে, তাই যে কোনো কঠিন শর্তে তাকে জামিন দেওয়া হোক, প্রয়োজনে তাকে হাউস অ্যারেস্ট করে রাখা হোক, সেই আবেদনও কিন্তু সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবীর তরফ থেকে করা হয়। তবে এসব কথা কাজে আসেনি। শুনানি শেষে আদালত জেলেই পাঠিয়েছে কালীঘাটের কাকুকে। সেখানেই এরপর গলা নেবেন গোয়েন্দারা, মানে কণ্ঠস্বর। আবার মনে আছে মধ্যরাতের সেই ড্রামাটিক প্লট? কাকুর কণ্ঠস্বরের জন্য কি মরিয়া চেষ্টা চলেছিল এসএসকেএমে ইডির। গত বছর 23শে মে গ্রেফতার করেছিল কাকুকে ইডি। এরপর থেকে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি কালীঘাটের কাকু। কণ্ঠস্বরের নমুনা নিয়ে টানাপোড়েন তো দেখেইছেন। শেষমেশ এবছর জানুয়ারিতে জোকা ইএসআই হাসপাতালে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যায়। সেটা ছিল ইডির পালা, এবার সিবিআই এর। কিন্তু সেই কণ্ঠস্বরেরই বান রেজাল্ট কোথায়? সুজয়কৃষ্ণ ভদ্রের কে যারা সুজয়কৃষ্ণ ভদ্র বানিয়েছে তারাই সুজয়কৃষ্ণকে উপদেশ দিয়েছে যে এবার তুমি অনশনের পথ নাও। এর সঙ্গে আমাদের দল বা রাজনীতির কোনো সম্পর্ক নেই, ফলে এ নিয়ে কোনো মন্তব্য করব না। রাজনীতির কোনো সম্পর্ক নেই ভদ্র কাকুর সঙ্গে। ভদ্র কাকুর জেল, জামিনের আবেদন সবকিছুর সঙ্গে। ভারী ভালো যুক্তি না? আচ্ছা, জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে এই যুক্তি খাটে। জ্যোতিপ্রিয় মল্লিক, তারও জামিন মামলা ছিল আজ। সেখানে আদালতে সাগর বোমা ফেলল ইডি। সাফ বলল জ্যোতিপ্রিয় আদতে দুর্নীতির কিং মেকার, মানে দুর্নীতি অন্যকে দিয়ে করিয়েছে জ্যোতিপ্রিয়। জামিন পেলেই মামলায় প্রভাব খাটাতে পারেন। ইডির বক্তব্য, মন্ত্রী পদে আর না থাকলেও জ্যোতিপ্রিয় এখনো প্রভাবশালী। রাজনৈতিকভাবে তিনি প্রভাব খাটাতে এখনো সক্ষম, তাই জামিন নো নেভার। এবার তাদের যুক্তি দুটো শব্দেই তুলে ধরা হয়। বলা হয় তিনি দুর্নীতির গঙ্গাসাগর। সামনেই গঙ্গাসাগর মেলা, একেবারে মৌকা বুঝে আদালতে বলে দিয়েছে ইডি। এই দুর্নীতিকে যদি পাখির চোখে দেখা যায় তাহলে বোঝা যাবে জ্যোতিপ্রিয় হচ্ছেন কেন্দ্রবিন্দু, আর নানা জায়গা দিয়ে দুর্নীতির শাখারা তার সঙ্গে মিশছে। গঙ্গাসাগরে যেমন নদীর বিভিন্ন শাখা প্রশাখা এসে মেশে, ঠিক তেমন রেশন দুর্নীতির সমস্ত লিঙ্ক গিয়ে জুড়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে। জ্যোতিপ্রিয় মল্লিককে রিং মাস্টার বলেও তুলনা করতে গিয়ে সরকারি আইনজীবী বলেছেন যে রিং মাস্টার কখনো রিংয়ের ভেতরে গিয়ে অপারেট করে না, তিনি বাইরে থেকে অপারেট করেন। আর এক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিকও গোটা দুর্নীতিকে বাইরে থেকে অপারেট করেছেন, সেই কারণেই এফআইআরে তার নাম নেই। কিন্তু এই দুর্নীতির মাথায় তিনি বসে রয়েছেন এবং মাথায় বসে থেকেই এই দুর্নীতির লাভের টাকা বা দুর্নীতির ভাগের টাকা তার পকেটে ঢুকেছে। আর সেই কারণেই জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন হওয়া উচিত নয়। না, জামিন কারোরই হয়নি। তবে জ্যোতিপ্রিয় মল্লিক আর প্রভাবশালী নন এটা প্রমাণ করা খুব কষ্টের। তার কারণ তিনি গ্রেফতার হতেই স্বয়ং মুখ্যমন্ত্রী গর্জে উঠেছিলেন, বলেছিলেন ওর শরীর খারাপ, যদি কিছু হয়। ইডিকে থ্রেট করেছিলেন, এফআইআর করব ইডির বিরুদ্ধে বলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তাহলে এমন লোক প্রভাবশালী না হয়ে যায় কোথায়? যে দুর্নীতি হয়েছে ভারতবর্ষের সর্বকালের সর্ববৃহৎ দুর্নীতি, সেটা যদি টাকার অঙ্কে হিসাব করা যায় এটা
কোলগেট কিংবা টুজিকে ছাড়িয়ে যাবে, তার বিরুদ্ধে তো এই কথা বলা হবেই। এগুলো দেখবেন NK সলিল, সেলিম জাভেদ, যারা এইসব বিখ্যাত সব সংলাপ লেখেন, এরকম কিছু কিছু সংলাপ এজেন্সি এইসব জামিনের মামলার ক্ষেত্রে বলে থাকে। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।